প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা বিভাগের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছি আমি লেকচার 11 অর্থাৎ লজিস্টিক্স ইন সাপ্লাই চেইন। এই টপিক্সটি বা তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের এই অধ্যায়টি বা এই টাইটেলটি নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি এবং আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের শুরুতেই যেটি জানা জরুরি সেটি হচ্ছে আসলে এই চ্যাপ্টারের যে বিষয়বস্তু সেটি হলো লজিস্টিক্স। আসলে আমরা দেখব যে সরবরাহ শিকলের জন্য যে লজিস্টিক্সগুলো রয়েছে সেই জিনিসগুলো। তো এখানে দেখো যে অ্যাকর্ডিং টু কাউন্সিল অফ লজিস্টিক্স ম্যানেজমেন্ট, লজিস্টিক্স ইজ এ পার্ট অফ সাপ্লাই চেইন প্রসেসেস দ্যাট প্ল্যান, ইমপ্লিমেন্টস অ্যান্ড কন্ট্রোলস দ্য এফিসিয়েন্ট। এখানে দেখো তিনটি জিনিসের কথা বলা হলো। একটা হলো পরিকল্পনা করে, একটি হলো বাস্তবায়ন করে এবং সেটি হলো নিয়ন্ত্রণ করে। এবং কিসের নিয়ন্ত্রণ করে বলছে? সামর্থ্যের। তাহলে সামর্থ্যের পরিকল্পনা করলো এবং এটি কিন্তু এই লজিস্টিক্স কিন্তু হচ্ছে এটা এটা এই যে প্ল্যান করা, এই যে বাস্তবায়ন করা এবং এই যে নিয়ন্ত্রণ করা, এর যে একটা প্রসেস বা প্রক্রিয়া, এই সাপ্লাই চেইন বা সরবরাহ শিকল প্রক্রিয়ার কিন্তু একটা অংশ হচ্ছে লজিস্টিক্স। লজিস্টিক্স ইট এ পার্ট। এটা কে বললো? বলছে যে কাউন্সিল অফ লজিস্টিক্স ম্যানেজমেন্টের মতে এই সংজ্ঞাটি। এবার নিচের দিকে আমরা তাকাই, যদি আমরা দেখি ডব্লিউ.এইচ. নিউম্যান উনি কি বলে গেছেন যে লজিস্টিক্স আর কনসার্নড উইথ হ্যাভিং দ্য রাইট রিসোর্সেস অ্যাভেলেবল অ্যাট দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। এখানে কিন্তু তিনি জোর দিলেন যে রাইট প্লেস এবং রাইট টাইম এই দুটি, অর্থাৎ সঠিক স্থানে এবং সঠিক পরিমাণে। অর্থাৎ আমরা যদি এটা যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে বলবো এরকম, আসলে আমরা সবাই জানি যে প্রাতিষ্ঠানিক যে সামগ্রিক যে উদ্দেশ্য অর্জন, সেই উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু আমরা দেখতে পারি যে সঠিক সময়ে সঠিক স্থানে এবং পরিমিত পরিমাণে কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মানবিক, আর্থিক এবং যে বস্তুগত যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলোর যে সহজ প্রাপ্যতা, এই সহজ যে প্রাপ্যতা, এই পুরো এই সমন্বয়কেই কিন্তু বলা হচ্ছে লজিস্টিক্স। এবং অন্যভাবে যদি আমরা আরেকটা ভাবে যদি চিন্তা করি তাহলে আমরা বলবো যে সাপ্লাই চেইন কিন্তু কার্যক্রমে আসলে সঠিক সময়, সঠিক স্থান, এখানে আমরা কিন্তু বললাম একটা সঠিক স্থান এবং সঠিক পরিমাণে এবং সঠিক পণ্য উপস্থাপন করাটাই হচ্ছে কিন্তু লজিস্টিক্স। তাহলে এখানে বলা হচ্ছে যে আসলে লজিস্টিক্স সাপোর্ট ছাড়া কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠানের যে পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। তো আমরা দেখো অলরেডি এখানে আমরা জানলাম যে নিউম্যান উনি কিছু বললেন। আমরা এই আবার আরেকটি বিষয়, আমরা যদি এটাকে এই সংজ্ঞাটাকে যদি একটু আরেকটু বিশ্লেষণ করি তাহলে বলবো যে আসলে এই লজিস্টিক্স কিন্তু আসলে প্রয়োজনীয় গুণসম্পন্ন, সেটা কিন্তু মানবীয় উপাদান হতে পারে, আবার সেটি কিন্তু বস্তুগত সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কিন্তু সেটা আর্থিক সম্পদ হিসেবেও কিন্তু সেটি ব্যবহৃত হতে পারে। তাহলে এই লজিস্টিক্স আমরা যদি এবারে একটু লজিস্টিক্সের যে গুরুত্ব, হ্যাঁ, যে আসলে কি কি গুরুত্ব বহন করবে এই লজিস্টিক্সের ক্ষেত্রে, তাহলে আমরা একটু দেখতে পারি যে লজিস্টিক্সের আসলে কি কি গুরুত্ব বহন করে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটুখানি খেয়াল করি তাহলে দেখবো যে সুদক্ষ যে শ্রমিক, আমরা যদি চিন্তা করি যে সুদক্ষ যে শ্রমিক, সেই শ্রমিকের অভাবে কিন্তু অনেক সময় আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ যে সুদক্ষ শ্রমিক এটিও কিন্তু লজিস্টিক্স। এরপরে দেখো যে নির্বাহী ব্যবস্থাপক বা সাধারণ যে কর্মচারী থাকে সেই কর্মচারীর অভাবে কিন্তু অনেক সময় সাময়িক সাধারণ যে কার্যাবলী সেটিও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, তো সেটিও কিন্তু আসলে লজিস্টিক্সের একটি অংশ। আবার কাঁচামালের অভাবে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, অর্থের যে অভাব সেটির জন্য কিন্তু ক্রয় বিক্রয় সহ অন্যান্য সকল কার্যক্রমে কিন্তু ভাড়া পড়ে যেতে পারে, হ্যাঁ। তো এই সবগুলোই কিন্তু আসলে লজিস্টিক্স, অর্থাৎ এই লজিস্টিক্সের কারণে কিন্তু এইরকমভাবে আমাদের কিন্তু একটা প্রতিষ্ঠানের উপরে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আবার দেখো পণ্যটি উৎপাদনে যে আসলে লজিস্টিক্সগুলো যখন ঠিক করা হবে একটা প্রতিষ্ঠান, তখন সে আসলে কি ভাববে, কি ভাবনা ভাববে, তখন কিন্তু চিন্তা করতে হবে যে পণ্যটি উৎপাদনে আসলে কি গুণাবলীর কতটুকু দরকার, সেই জিনিসটি চিন্তা করতে হবে। আবার হ্যাঁ, কোন কোন যন্ত্রপাতি ক্রয় করতে হবে সেটিও কিন্তু ঠিক করতে হবে যে কোন কোন যন্ত্রপাতি ক্রয় করতে হবে। আবার সেটার যে কারখানা বিন্যাস বলা হচ্ছে, সেই কারখানা বিন্যাস বা কারখানা যে আউটলেট, সেই কারখানা বিন্যাসটা আসলে কী ধরনের হবে সেটিও কিন্তু ঠিক করতে হবে। আবার কারখানা বিন্যাসের যে মূলধনী খরচ বলছি, কস্ট অফ ক্যাপিটাল, সেই কস্ট অফ ক্যাপিটালটা আসলে কীরকম হবে সেটাই নির্ধারণ করতে হবে। এবং উৎপাদনে আসলে কি কি কাঁচামাল লাগবে এবং সেই কাঁচামালগুলো আসলে সহজেই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কি না সেটা কিন্তু ঠিক করতে হবে। আবার চিন্তা করতে হবে যে মানে পুরো বাজেটে
যে পুরো যে একটা কর্মসূচি আমরা বলবো, যা পুরো একটা উৎপাদন বলবো, এটিতে আসলে যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে সেটি আসলে কোন কোন উৎস থেকে আসলে এই অর্থটির যোগান হবে, সেটিও কিন্তু আমাদের এই লজিস্টিক্সের যে আমরা যদি বলি যে সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্ত গ্রহণের সময় কিন্তু এই জিনিসগুলো আমাদের দরকার লাগবে। এবারে দেখো আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটি হচ্ছে নেক্সট যে টপিকস আমাদের, সেটি হচ্ছে স্টেপস ইন অ্যানালাইজিং লজিস্টিক্স ইন সাপ্লাই চেইন। এখানে আসলে বলা হচ্ছে যে সাপ্লাই চেইনের যে আমরা যদি বলি যে লজিস্টিক্সের যে অ্যানালাইসিস, আসলে অ্যানালাইসিসের সময় আসলে কি কি কাজ করতে হবে। নাম্বার 1, এখানে বলা হচ্ছে ব্রেকিং দ্য অ্যাক্টিভিটিস নেসেসারি টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস ইনটু পার্ট। এখানে বলা হচ্ছে যে উদ্দেশ্য অর্জনের যে সহায়ক কার্যাবলী রয়েছে, সেই সহায়ক কার্যাবলীকে কিন্তু বিভিন্ন অংশে বিভক্ত করতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে আসলে মৌলিক কোন কাজ কিংবা মুখ্য কোন কাজ কিংবা জটিল কোনো কাজ, সেটা যদি পরস্পর বিভিন্ন সম্পর্কযুক্ত বিভিন্ন অংশে বিভক্ত করতে হবে, এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটি বা কাজগুলো সম্পাদনের মাধ্যমে কিন্তু পুরো কাজটি কিন্তু একটা সময় তোমার হচ্ছে সম্পাদন করতে হবে। তাহলে নাম্বার 1 হচ্ছে এখানে ব্রেকিং দ্য অ্যাক্টিভিটিস, কাজগুলোকে ভাঙতে হবে, নেসেসারি টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস ইনটু পার্টস। নাম্বার 2তে যেটা বলা হচ্ছে, স্টেপ 2 যেটা আমরা বলবো, সেটি হচ্ছে টু টেক নোট অফ রিলেশনশিপস বিটুইন ইচ অফ দ্য পার্টস। এবং এখানে বলতে প্রত্যেকটি অংশের মধ্যে কিন্তু আমাদের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নোট করতে হবে, অর্থাৎ এখানে অনুধাবন করতে হবে। অর্থাৎ এই পর্যায়ে কি করতে হবে, যে বাজারজাতকরণ ব্যবস্থাপক যিনি থাকবেন, উনি কিন্তু লক্ষ্য করবেন যে বিভক্তিকৃত যে অংশগুলো হলো, সেই অংশগুলোকে আসলে একটির সঙ্গে আরেকটির যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, এবং সেই সম্পর্কযুক্ত অংশগুলোকে কিন্তু তিনি ধারাবাহিক ক্রমে কিন্তু সাজাবেন। তারপরে দেখো এখানে বলছে টু ডিটারমাইন দ্য রিসোর্সেস নেসেসারি ফর ইচ পার্ট। এখানে বলা হচ্ছে যে প্রতিটি অংশের জন্য কিন্তু প্রয়োজনীয় সম্পদের পরিমাণ নির্ধারণ করতে হবে। অর্থাৎ এখানে প্রতিটি অংশের জন্য বলা হচ্ছে, অর্থাৎ এই পর্যায়ে কিন্তু সংগঠনের যে বিভক্তিকৃত প্রত্যেকটা অংশ থাকলো বা পদক্ষেপ থাকলো, সেই পদক্ষেপের জন্য যে প্রয়োজনীয় যে সকল উপকরণ থাকলো, সেই উপকরণের যে ধরন এবং যে পরিমাণ নির্ধারণ করতে হবে, তা কিন্তু নিচে দেওয়া হচ্ছে। এখানে আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে দেখো যে দক্ষ শ্রমিক কিন্তু এর একটু অংশ। দক্ষ শ্রমিক, তারপরে হচ্ছে কাঁচামালের যে পরিমাণ, নির্দেশিকা বই থাকতে পারে, এরপরে যে সম্পূর্ণ পণ্য মজুদ থাকতে পারে, অফিস সরঞ্জাম, টেলিফোন ইত্যাদি। তো এই জিনিসগুলো হলো 3 নম্বরের বিষয়বস্তু। আমাদের দেখতেছি আমরা যে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আমাদের পার্ট বাই পার্ট ভাগ করে নিতে হবে। 4 নম্বরের দিকে যদি চিন্তা করি, এখানে বলা টু ফাইন্ড আউট হোয়েন ইচ অফ দ্য রিসোর্সেস উইল বি অ্যাভেলেবল। অর্থাৎ প্রত্যেক উপকরণের যখন মানে প্রাপ্তব্যতার যে সময় নির্ধারণ করতে হবে, অর্থাৎ এ পর্যায়ে কিন্তু প্রতিষ্ঠানে তোমার হচ্ছে প্রয়োজনীয় প্রত্যেক প্রকার সম্পদ এবং উপকরণ কখন পাওয়া যাবে তা নির্ধারণ করতে হবে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে 4 নম্বরে ছিল সেটিতে যে তোমার হলো এখানে আসলে কি হবে, এতে যে লিড টাইম কিন্তু বিবেচনা করতে হবে, এবং কাঁচামালের জন্য যে ফরমাইশ প্রদানের সময় হতে শুরু করে একেবারে কাঁচামালের প্রাপ্তি পর্যন্ত যে সময়, সেই সময়কে কিন্তু লিড টাইম বলে। আমরা সবাই জানি এটা, যে কাঁচামালের যে ফরমাইশ অর্ডার প্রদান করলাম, সেই অর্ডারের তোমার হচ্ছে যে থেকে শুরু করে একবারে পণ্য প্রাপ্তি পর্যন্ত যে টাইম, সেই টাইমটিকে কিন্তু আমরা বলবো লিড টাইম। তো এই বিষয়টা কিরকম, যে সময় মাফিক আসলে কোনো উপকরণ বা সম্পদ যদি পাওয়া না যায়, তাহলে কিন্তু বিকল্প উপকরণের জন্য কিন্তু অনেক সময় তল্লাশি চালাতে হয়। তাহলে সেক্ষেত্রে এই যে প্রত্যেক উপকরণ, অর্থাৎ 4 নম্বর যে পয়েন্ট, সেটি বলা হচ্ছে যে টু ফাইন্ড আউট হোয়েন ইচ অফ দ্য রিসোর্সেস উইল বি অ্যাভেলেবল। তাহলে এখানে সময় জ্ঞান থাকতে হবে, এবং এখানে বলা হচ্ছে যে আমাদের যে রিসোর্স থাকবে, সেই রিসোর্সটিকে কিন্তু বা যেটা প্রত্যেক উপকরণ থাকবে, সেই উপকরণ প্রাপ্তব্যতার যে সময়, সে সময়টি কিন্তু এখানে নির্ধারণ করতে হবে। 5 নম্বরের দিকে যদি আমরা তাকাই, তাহলে বলবো দ্য এস্টিমেট প্রসেসিং ফর ইচ স্টেপ, টু এস্টিমেট প্রসেসিং টাইম ফর ইচ স্টেপ। এখানে বলা ছিল এরকম ভাবে এটাতে, যেটা আমরা টাইমের কথা একটু আগে বললাম, এখানে সময় নির্ধারণের কথা বলছে, যে প্রত্যেক পদক্ষেপের জন্য, এখানে বলছে প্রত্যেকটা পদক্ষেপের জন্য কিন্তু সময় নির্ধারণ করতে হবে। উপরেরটাতে আমরা এখানে বললো যে প্রাপ্তব্যতার জন্য আমাদের যে ফাইন্ড আউট করতে হবে, আর পরের যেটা বললো সেটা হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু আমাদের সময় নির্ধারণ করতে হবে। আর
সব শেষের যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে টু অ্যাসাইন ডেটস টু ইচ স্টেপস, অর্থাৎ এখানে আসলে প্রত্যেকটা পদক্ষেপের জন্য কিন্তু তারিখ নির্ধারণ করতে হবে, অর্থাৎ কোন কোন তারিখে কি কি হবে সেটি কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে আমরা অলরেডি এই জিনিসটি সম্পর্কে অবশ্যই অবগত হলাম যে আসলে কি কি স্টেপ নিতে হবে সে সম্পর্কিত। আমরা নেক্সট যে আলোচনায় যাব সেটি হচ্ছে কম্পোনেন্টস অফ লজিস্টিক সিস্টেম। এই কম্পোনেন্টস অফ লজিস্টিক সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 ধরনের উপাদানের কথা চিন্তা করা হয়। একটা হচ্ছে লজিস্টিক সেবা বা যেটা আমরা বলি লজিস্টিক সার্ভিস, আরেকটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম, আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এই 3 ধরনের জিনিসের ব্যাখ্যা এখানে শুরুতে যদি আমরা বলি যে উপাদানগুলো কি কি, আমরা আবার বলছি লজিস্টিক সার্ভিস, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তাহলে লজিস্টিক যে সার্ভিস সেটিকে এরকম বিষয় যে আসলে লজিস্টিক যে সাপোর্ট বা সার্ভিস বলবো সেগুলো কিন্তু আসলে ইনপুট হতে উৎপাদনের মাধ্যমে মালামাল এবং পণ্যের যে চলাচলকে একেবারে ক্রেতার নিকট পৌঁছাতে এবং আবর্জনা হস্তান্তর সংক্রান্ত বিষয়াদি সংক্রান্ত কার্যক্রমকে এবং এর বিপরীত যে প্রবাহ সেটিকে কিন্তু সাপোর্ট করবে। যেমন ধরো আমরা এখানে বলতে পারি একজন উৎপাদনের যে প্ল্যান্টে স্টোরেজ বা মজুত নিয়ন্ত্রণ সেক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে। আবার তুমি যদি বাহ্যিক সেবার কথা চিন্তা করি আমরা তাহলে পরিবহন, স্টোরেজ এই জিনিসগুলোতে কিন্তু সাহায্য করবে। আবার আমরা যদি আমরা কোনো একটা ভৌত কার্যাবলীর কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে সরবরাহ শিকলের যে ডিজাইন করা সেখানেও কিন্তু সাহায্য করবে। আবার চুক্তিকারকদের যে বাছাই করবে যখন আমরা আর যারা আমাদের সঙ্গে কন্ট্রাক্টর থাকবে তাদের সঙ্গে বাছাই করার ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তো সেই লজিস্টিক যে সেবাসমূহ সেই সেবাসমূহ কিন্তু এর যে অনেক কাজ তার ভিতরে আমরা বলতে পারি যে অধিকাংশ কাজই কিন্তু আসলে দ্বৈত নির্দেশক বলা হচ্ছে, যে দুইটা শর্ত থাকে। এবারে আমাদের যে সেকেন্ড আইটেম সেটা হচ্ছে কিন্তু ইনফরমেশন আমাদের সিস্টেম। সেই ইনফরমেশন সিস্টেম এটাকে বুঝতে পারছো যে তথ্য ব্যবস্থা, এটা মডেলিং এবং সিদ্ধান্ত গ্রহণের একটা ব্যবস্থাপনা এবং ট্র্যাকিং এবং ট্রেসিং এই দুটির সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ যে ইস্যুসমূহ সেই ইস্যুসমূহকে কিন্তু অন্তর্ভুক্ত করে। এবং এই লজিস্টিক্স সেবা এবং টার্গেট স্টেশনের মধ্যে প্রতিটি পদক্ষেপের যে মিথস্ক্রিয়া সেই মিথস্ক্রিয়ায় কিন্তু দেখা যাবে যে দরকারি যে উপাত্ত এবং পরামর্শ প্রদান করে। আর ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টা সেটি হচ্ছে অবকাঠামোগত। সেই অবকাঠামোগত এখানে মানব সম্পদ হতে পারে, সেটি আর্থিক সম্পদ হতে পারে, প্যাকেজিং মালামাল হতে পারে, ওয়্যার হাউস হতে পারে, পরিবহন হতে পারে, হ্যাঁ, যোগাযোগ এর সাথে কিন্তু যোগাযোগকে কিন্তু এর সাথে সাথে অন্তর্ভুক্ত করবে। এবং অধিকাংশ স্থায়ী মূলধন কিন্তু এসব অবকাঠামোকে তৈরি করে। এবং একটি বিষয় যে লজিস্টিক সিস্টেমের মধ্যে কিন্তু অবকাঠামোগত কিন্তু এখানে 3 নম্বরে আলোচনা করা হলো, অর্থাৎ এখানে 3টি আলোচনা, একটি হচ্ছে লজিস্টিক সার্ভিস, আরেকটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আমরা চলে যাচ্ছি এবারে পরের আলোচনায়। আমরা দেখব যে এর পরের যে আলোচনা রয়েছে আমাদের মুভিং উইদিন এ ফ্যাসিলিটি, মুভমেন্ট উইদিন এ ফ্যাসিলিটি। এখানে দেখো মুভমেন্ট উইদিন এ ফ্যাসিলিটি অর্থাৎ এখানে আসলে সুযোগ সুবিধা যেটা আমরা ফ্যাসিলিটি বলি সেই ফ্যাসিলিটি হচ্ছে এরকম যে গুদামঘর, কারখানা, প্রক্রিয়াকরণের যে কেন্দ্র বা প্রসেসিং সেন্টার বা যে বন্টন কেন্দ্র বা যে খুচরা বিক্রয় কেন্দ্র, এই সব কেন্দ্রকে কিন্তু বোঝায়। এই সব কিছুর সমন্বয় কিন্তু হচ্ছে ফ্যাসিলিটিস। তো এখানে বলছে মুভমেন্ট উইদিন এ ফ্যাসিলিটিস। তাহলে আসলে এখানে বিষয়টা এরকম যে সরবরাহ শিকলে বা সাপ্লাই চেইনে দেখবো যে পণ্যদ্রব্য এবং সেবাসমূহ কিন্তু এই সুযোগ সুবিধার মধ্যেই চলাচল করে। অর্থাৎ সুযোগ সুবিধার মধ্যে বলতে গুদামঘর, কারখানা, প্রক্রিয়াকরণ কেন্দ্র, এই বন্টন, এই সব কিছুর মধ্যে এই সব কিছু চ্যানেলটাকে কিন্তু বলে সুবিধা। তো এই যে ফ্যাসিলিটির মধ্যে চলাচল করে তাহলে আসলে এটা কিভাবে চলাচল করে, তাহলে সেই জিনিসটি কিন্তু এইখানের বিষয় যে মুভমেন্ট উইদিন এ ফ্যাসিলিটি। তোমরা খেয়াল করে দেখবে যে এটা আসলে কিভাবে চলে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে ফ্রম ইনকামিং ভেহিকেলস টু রিসিভিং, প্রথম যে কথাটা সেটা হচ্ছে আগমন যান হতে গ্রহণ করা, অর্থাৎ আসতেছিল প্রোডাক্টটা, সেটা রিসিভ করা হলো। এরপরে দেখো ফ্রম রিসিভিং টু স্টোরেজ, এরপরে কি হলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিন্তু, তাহলে সেক্ষেত্রে এখানে বলা হলো রিসিভ করার পরে সেটি স্টোরেজে রাখা হলো। এবারে দেখো ফ্রম স্টোরেজ টু ওয়ার্ক সেন্টার, স্টোরেজ থেকে আবার সেটি চলে গেলো কোথায়, যখন কাজ করা হবে সেই কার্যক্ষেত্রে বা যে কর্মকেন্দ্র সেখানে। এরপরে বলা হলো বিটুইন ওয়ার্ক সেন্টার্স, এখানে যেটাকে বলা হচ্ছে অর্থাৎ কর্মকেন্দ্রের মধ্যেও কিন্তু কিছু রাখা হলো। এরপরে কি হলো ফ্রম অপারেশনস টু ফাইনাল স্টোরেজ, অর্থাৎ সেটাকে কার্যকরণ করা হলো, সেই কাজের পরে কিন্তু সেটা আবার ফাইনাল স্টোরেজে চলে গেল, ফাইনালি যেটা ফিনিশড গুডস হিসেবে চলে গেল আমরা সেটাও বলতে পারি।
আবার ফ্রম স্টোরেজ টু প্যাকিং বা প্যাকেজিং বা শিপিংয়ের কাছে চলে গেল। তাহলে দেখো একটির পর একটা স্টেপ। তাহলে এখানে আসছিল র ম্যাটেরিয়াল, আর এখানে এবারে প্যাকেজিং চলে গেল। এরপরে বলছে ফ্রম শিপিং টু আউটগোয়িং ভেহিকেলস, অর্থাৎ এবারে কি হলো, বলছে যে প্যাকেজিং বা শিপিং করা ছিল এবং সেই প্যাকেজিং শিপিংয়ের কাছ থেকে এখন আবার আউটগোয়িং ভেহিকেল হিসেবে সেটা বাইরে চলে যাচ্ছে। তাহলে এই যে বিষয়বস্তুটা, এটা কিন্তু হচ্ছে মুভমেন্ট উইদিন এ ফ্যাসিলিটি। আমরা কিন্তু শুরুতেই বলেছি ফ্যাসিলিটি কিন্তু সেটা গুদামঘর, কারখানা, তোমার হচ্ছে যে যেখানে প্রক্রিয়া করা হবে সেটার কেন্দ্র, বন্টন করা হবে সেটা খুচরা বিক্রয় কেন্দ্র, সব কিছুই। তাহলে সেক্ষেত্রে এই যে মাঝখানের যে মুভমেন্ট একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্টের মুভমেন্ট কিন্তু আমরা এটা দেখানোর চেষ্টা করলাম আমি, এবং এটাকে বলা হচ্ছে যে মুভমেন্ট উইদিন এ ফ্যাসিলিটি। এরপরের যে আমাদের টপিকস, আমরা সেটিকে দেখব যে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং শিপমেন্ট। আসলে ইনকামিং শিপমেন্ট এবং আউটগোয়িং শিপমেন্ট আসলে কি বিষয়টা এরকম, যখন বিদেশ থেকে আসলে কাঁচামাল আমদানির মাধ্যমে নিজ দেশে একটা পণ্য আসবে তখন আমরা সেটাকে বলবো সেটা হলো ইনকামিং শিপমেন্ট। আবার যখন নিজ দেশ থেকে সেটা চূড়ান্ত মালামাল যখন রপ্তানির মাধ্যমে বিদেশে চলে যাবে তখন সেটিকে আমরা বলবো সেটা হলো আউটগোয়িং, আমরা বলি অ্যাক্টিভিটিস কিংবা শিপমেন্ট, একই ঘটনা এগুলো। তাহলে সেক্ষেত্রে আবার অন্যভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বলবো যে যখন মালামালটা আসলে প্ল্যান বা গুদাম ঘরে আসবে তখন সেটাকে বলবো ইনকামিং শিপমেন্ট, আর যখন সেটি মালামাল বা প্ল্যান গুদামঘর থেকে যখন বাইর হয়ে যাবে তখন সেটিকে আমরা বলবো আউটগোয়িং শিপমেন্ট। এই দুটি জিনিস ছিল। এখন দেখো ইনকামিং অ্যান্ড আউটগোয়িং শিপমেন্ট আমরা অলরেডি বলে ফেলেছি আমি অলরেডি। এবং এখানে আরেকটি বিষয় দেখো, সার্ভিসেস অফ ইনকামিং শিপমেন্ট, আসলে এখানে কি কি কাজকর্ম রয়েছে আর আউটগোয়িং শিপমেন্টের কিছু অ্যাক্টিভিটিস আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এবারে খেয়াল করো, এখানে যেমন আমরা যদি শুরুতে বলি যে সার্ভিসেস অফ ইনকামিং শিপমেন্ট, তাহলে এখানে বলবো যে পণ্যদ্রব্য বনাম তাদের যে পরিবহন খরচের যে গুরুত্বপূর্ণ অনুধাবন, যা উন্নততর উপায়ে কিন্তু বাজেট নিয়ন্ত্রণ করে, এটা একটা বিষয়। আর একটা বিষয় কি হতে পারে যে ফরমায়েশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে দৃশ্যমানতা বা ভিজিবিলিটির কথা বলা হচ্ছে, সেই ভিজিবিলিটি কিন্তু বৃদ্ধি পায় এবং সরবরাহ শিকল ব্যবস্থাপনার জন্য কিন্তু সেটি একটা উন্নয়ন। এবং এটি কিন্তু কি হবে, নিয়মিত উন্নয়নের জন্য কিন্তু একটা সহজ পরিবহন অডিট হবে। আর আরেকটি বিষয় যে আমরা যে চিন্তা করি যে বড় ধরনের যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং নিয়মিত যে উন্নয়নের জন্য কিন্তু সহজ একটা পরিবহন অডিট বলবো আমরা। এবং আরেকটি বিষয় দেখো যে আমরা যদি 4 নম্বর চিন্তা করি এরকম যে পরিবহন যে খরচ, সে পরিবহন খরচ কিন্তু কমানোর যে সম্ভাবনা, সেই সম্ভাবনার জন্য কিন্তু কাম্য তোমার হচ্ছে ইনকামিং পরিবহন ব্যবস্থা। আর আউটগোয়িং এর কথা যদি আমরা চিন্তা করি যে আউটগোয়িং এর সময় আমাদের কি কি কাজ করতে হয়, সেটা হচ্ছে যেমন ধরো মান নিয়ন্ত্রণ করতে হবে, এরপরে স্টক ব্যবস্থাপনার কথা রয়েছে, এরপরে বিলিং বা সংগ্রহের সাথে যে বিক্রয় প্রশাসন, সেটা পিক ব্যবস্থাপনা কথা বলা হচ্ছে, বা কৌশলগত যেগুলো সেবা যেমন ধরো নকশা, অ্যাসেম্বলি, টেস্টিং, এগুলো। এরপরে দেখো মান নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, যে মান নিয়ন্ত্রণ, এরপরে তোমার হচ্ছে ফরমায়েশ বাছাইকরণ, এরপরে পোলিং, এইসব কাজগুলো হচ্ছে আমাদের আউটগোয়িং শিপমেন্ট। ঠিক আছে, তো এই আউটগোয়িং শিপমেন্ট এবং ইনকামিং শিপমেন্ট তোমরা আবার তোমাদের বই থেকে একটু দেখে নিবে, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আমরা চলে যাচ্ছি এবারে ম্যাটেরিয়াল রিকোয়ার্ড প্ল্যানিংয়ে। আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল রিকোয়ার্ড প্ল্যানিং। এখানে আসলে এমআরপি is a computer based information system that translates the finished product requirements of the master schedule into time phased requirements for some sub-assemblies, component parts and raw materials, working backward from the due date using lead times and other information to determine when and how much we order. এখানে সব শেষের যে কথাটি বললো দেখো যে when and how much to order, কখন এবং কি পরিমাণ অর্ডার আমরা দিব সেটি ডিটারমাইন করার যে একটা পদ্ধতি, সেটি এখানে আরও একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, আমরা আরেকটু যদি বিশদভাবে জিনিসগুলোকে চিন্তা করি, তাহলে বলবো যে আসলে যে উপকরণ প্রয়োজন পরিকল্পনা, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল রিকোয়ার্ড প্ল্যানিং বা উপকরণ প্রয়োজন পরিকল্পনা। বিষয়টি হচ্ছে এমন যে মজুদের যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু সর্বনিম্ন রেখে, মজুদের যে পরিমাণ সে পরিমাণটি সর্বনিম্ন রেখে যখন শিডিউল অনুসারে নির্দিষ্ট পরিমাণ পণ্য
তৈরি করার জন্য কাঁচামাল, যন্ত্রাংশ কিংবা বিভিন্ন যে উপাদান, এগুলো যখন আমরা কখন এবং কি পরিমাণ প্রয়োজন হবে সেই বিষয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তখন সেটিকে আমরা বলবো সেটা হলো এই ম্যাটেরিয়াল রিকোয়ার্ড প্ল্যানিং। এবং এটা একটু কিন্তু অবশ্যই কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা, আমরা বুঝতে পারছি, এবং যেটি কিন্তু শিডিউল তৈরি করতে যাদের প্রয়োজনীয় কিন্তু উপকরণের ফরমাইশ প্রদানের পরিমাণ এবং সময় নির্ধারণ করতে পারে। তো যাই হোক, এখানে মূলত 3টি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে কি কি উপকরণ প্রয়োজন, নাম্বার 1, নাম্বার 2 কি পরিমাণ প্রয়োজন, এবং নাম্বার 3 কখন সেটি প্রয়োজন। তাহলে হোয়াট, এখানে বলা হচ্ছে তোমার হুইচ অ্যান্ড হোয়েন, এখানে 3টি জিনিস আমাদের আলোচনার বিষয়বস্তু। এটা ছিল ম্যাটেরিয়াল রিকোয়ার্ড প্ল্যানিং এর কথা। আমরা এবারে যাব নেক্সট টপিকসে গেলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যাডভান্টেজ অফ ম্যাটেরিয়াল প্রোডাক্টের কথা ক্ষেত্রে। এবারে দেখো অ্যাডভান্টেজ অফ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি সুবিধা আছে, অর্থাৎ এই যে আমরা যেটা বললাম ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, সেই ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর আসলে কি কি সুবিধা আছে। প্রথমে দেখো লেখা যে অ্যাবিলিটি টু কিপ ট্র্যাক অফ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট। শুরুতেই যে জিনিসটি লেখা যে অ্যাবিলিটি টু কিপ ট্র্যাক অফ ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট। আসলে কি জানো যে কোন সময়ে কি পরিমাণ উপকরণ প্রয়োজন তা আসলে এমআরপি এর মাধ্যমে নির্ধারণ করা হয়, এবং যে কারণে কিন্তু যে উপকরণ বিভাগ থাকবে সেই উপকরণ বিভাগ কিন্তু তোমার হচ্ছে সময় সময়ে যে পরিমাণ উপকরণ প্রয়োজন তা কিন্তু অবহিত থাকার যে সামর্থ্য, সেই সামর্থ্যটা কিন্তু অর্জন করবে। অর্থাৎ এই এমআরপির মাধ্যমে কিন্তু সেটি জানতে পারবে। আবার যদি চিন্তা করি আমরা, দেখো অ্যাবিলিটি টু ইভালুয়েট ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের যে মাস্টার শিডিউল থাকে সেই মাস্টার শিডিউলের দ্বারা আসলে নির্দিষ্ট সময়ের যে চূড়ান্ত পণ্য উৎপাদনের পরিমাণটা জানা যাবে। অর্থাৎ ওই নির্দিষ্ট যে পরিমাণ পণ্যের উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে উপকরণ জোগাড় রাখার যে সামর্থ্য উপকরণ প্রয়োজন, সেটি পরিকল্পনার মাধ্যমে অনুধাবন করা যেতে পারে। আবার আরেকটি বিষয় দেখো অ্যালোকেটিং প্রোডাকশন টাইম, অর্থাৎ উৎপাদন সময় বন্টন বলা হচ্ছে এখানে। অর্থাৎ উপকরণের যে প্রয়োজন, সেই উপকরণের যে প্রয়োজন পরিকল্পনা সেটা মাস্টার শিডিউল তৈরি করে, এবং মাস্টার শিডিউলে বর্ণিত হয় আসলে উৎপাদন প্রক্রিয়ার কোন স্তরে কোন সময় সেটি কত সময় ব্যয় হবে। এবং উপকরণ প্রয়োজন পরিকল্পনা সঠিকভাবে যদি সময় বন্টন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্যকরভাবে একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে ব্যবহারের সুযোগ লাভ করবে বা সুযোগ করে দেয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আরেকটি বিষয়, দেখো আমরা বলতে পারি এটা যে লো লেভেলস ইন প্রসেস ইনভেন্টরি। অর্থাৎ এখানে আমরা যদি এরকমভাবে চিন্তা করি জিনিসটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে উপকরণের যে সহজ পরিকল্পনা, সেই উপকরণ প্রয়োজন যে পরিকল্পনা, সেই প্রয়োজন পরিকল্পনার মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে যে অপারেশন যে ব্যবস্থাপনা বা আমরা যেটা অপারেশন ম্যানেজমেন্ট বলি, সেই অপারেশন ম্যানেজমেন্ট কিন্তু প্রক্রিয়াকালীন যে মজুদ নিম্ন স্তরে রাখতে সক্ষম হবে, কেননা আগে থেকে কিন্তু পূর্বানুমান করা সম্ভব হয়, এবং ফলে মজুদ সংক্রান্ত যে বিনিয়োগ, সেই মজুদ সংক্রান্ত বিনিয়োগ কিন্তু তোমার হচ্ছে সর্বনিম্ন স্তরে রাখা সম্ভব হয়। তো এটি ছিল আমাদের এখানকার যে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা এমআরপি, এটির যে অ্যাডভান্টেজ সেটি। আমরা এবারে যাব নেক্সট টপিকসে, অর্থাৎ আমাদের পারচেজ ফাংশনস। এই পারচেজ ফাংশনসের দিকে আমরা যদি যাই, রাইট, পারচেজ ফাংশনস। তো দেখো আসলে ক্রয় কার্যাবলীর কথা বলা হচ্ছে, কি কি ক্রয় কার্যাবলী থাকতে পারে। এখানে শুরুতে যে ক্রয় কার্যাবলী থাকতে পারে সেটি হচ্ছে যে রিসিভড পারচেজ রিকুইজিশন, অর্থাৎ শুরুতেই যে ক্রয় অভিবাচন গ্রহণ করতে হবে। অর্থাৎ উপকরণ যে বিভাগ, সেই উপকরণ বিভাগ কিন্তু বিভিন্ন বিভাগ থেকে তোমার তাদের জন্য যে প্রয়োজনীয় উপকরণের যে চাহিদাপত্র বা রিকুইজিশন সেটি কিন্তু গ্রহণ করবে, এবং উপকরণ বিভাগ আবার অন্যান্য বিভাগ সমূহের চাহিদার ভিত্তিতে ক্রয় কার্য সম্পাদনের ব্যবস্থা করে থাকবে। নাম্বার 2, প্রাইস অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে ক্রয়ের সাথে সম্পৃক্ত আরও একটি প্রাথমিক পর্যায়ের একটা জিনিস অবশ্যই মূল্য বিশ্লেষণ করা। এবং মূল্য বিশ্লেষণ করার ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু সরবরাহকারী কর্তৃক ধার্যকৃত মূল্য, তারপরে এই যে প্রতিযোগীদের যে
দেয়া মূল্য, অর্থাৎ তুমি কত, মানে প্রতিষ্ঠান কত দিল, প্রতিযোগী কত দিল, এই সব কিছু কিন্তু বিশ্লেষণ করতে হবে। এবং এরূপ মূল্য বিশ্লেষণ করায় প্রতিষ্ঠান কিন্তু ন্যূনতম মূল্যে তোমার হচ্ছে যে পণ্য ক্রয়ের যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু অর্জন করতে পারবে। আবার দেখো সরবরাহকারী নির্বাচন, আমরা যদি বলি যে সিলেক্টিং সাপ্লায়ার্স, নাম্বার 3 সিলেক্টিং সাপ্লায়ার্স। এক্ষেত্রে আসলে যে ক্রয় তথ্য বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে উপযুক্ত সরবরাহকারী নির্বাচন করা হয় এবং যে সরবরাহকারীর যে নির্বাচনের জন্য যে ক্রয় প্রতিনিধি, সেই ক্রয় প্রতিনিধির সাহায্য নেওয়া যেতে পারে। আবার যে জার্নাল, বিক্রয়কর্মী কিংবা ক্রেতা উৎপাদন প্রতিনিধির মাধ্যমে তথ্য নিয়ে কিন্তু সরবরাহকারী নির্বাচন করা যেতে পারে। এবং সরবরাহকারী নির্বাচনের পরেই কিন্তু তার নিকট থেকে আমরা মানে পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করা হয়। এরপরে দেখো নাম্বার 4 অর্ডারিং ফর পারচেস, ক্রয়ের জন্য তখন কি ফরমায়েশ প্রদান করে দিলাম। তারপরে নেক্সট যেটা 5, সেটা কি বলা হচ্ছে যে এক্সপিডিটিং ডেলিভারি, অর্থাৎ যে বিতরণ, সেই বিতরণটা কিন্তু ত্বরান্বিত করা হচ্ছে, অর্থাৎ বিতরণ ত্বরান্বিত করা, এক্সপিডিটিং ডেলিভারি। আর সবশেষে দেখো 6 নম্বরে যে জিনিসটি, 6 নম্বরে কিন্তু বলা হচ্ছে যে আমাদের যে তুমি দেখো খেয়াল করে যে লিয়াইসন অফিসার, লিয়াইসন অফিসার, দ্যাট মিন এখানে সংযোগ কর্মকর্তার কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠানের সব বিভাগের তোমার হলো সাথে উপকরণের যে সরবরাহ বিভাগের সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু রাখতে হয়, উপকরণ সরবরাহ বিভাগের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হয়। এবং কারণ আসলে কি জানো, এই যে তোমার হলো সব বিভাগেরই কিছু না কিছু কিন্তু উপকরণের প্রয়োজন রয়েছে। এর মধ্যে উৎপাদন, প্রকৌশল, অর্থ, মান নিয়ন্ত্রণ বিভাগ সরবরাহের সাথে কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এবং এই উপকরণ বিভাগ এবং এসব কিন্তু বিভিন্ন বিভাগের সঙ্গে সরবরাহকারীদের এবং তোমার হচ্ছে সরবরাহকারীদের মধ্যে কিন্তু একটা হাতুড়ি হিসেবে কাজ করে বা সংযোগকর্তা হিসেবে কাজ করে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এটা হলো সংযোগকর্তা। আর সবশেষে দেখো লুকিং ফর নিউ প্রোডাক্ট, এখানে বলা হচ্ছে যে ক্রয় কাজের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে আমাদের তোমার হলো যে নিউ প্রোডাক্ট, অর্থাৎ এখানে অন্যতম বাজারের যে নতুন পণ্য আসবে সেই পণ্যের সন্ধান করা এবং ক্রয়ের সাথে সম্পৃক্ত বিভাগ বা যেটা ব্যক্তিবর্গ থাকবেন সর্বদা খেয়াল করবেন বাজারে যেন নতুন পণ্য এসেছে কিনা এবং এসবের যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ বা মূল্য। তো এই ছিল পারচেস ফাংশনসের আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি আসলে তোমার হচ্ছে প্রাইস কনসিডারেশন কথা বলা হচ্ছে, যে আসলে তোমার হলো আসলে প্রাইস কনসিডারেশন বলতে কিন্তু এখানে আমরা সাধারণত পারচেস কনসিডারেশনকে বোঝায় থাকি, যে আসলে সেই সময়ের যে পারচেস কনসিডারেশন সেটি আসলে কেমন। পারচেস কনসিডারেশন, সেই পারচেস কনসিডারেশনে আমরা খেয়াল করব যে এখানে যে উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে তোমার হলো প্রাইস, শুরুতেই প্রাইস, অ্যাডিকুয়েট কোয়ান্টিটি, লিড টাইম, ক্যাপাসিটি অফ সাপ্লায়ার্স। হ্যাঁ, এরপরে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমি অলরেডি আলোচনা করেছি। তাহলে কি হতে হবে সেক্ষেত্রে পারচেস যখন কনসিডার করবো আমরা, তখন সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই তোমার হচ্ছে যে প্রাইসটা কতটুকু, আমার যে এডুকেট কোয়ান্টিটি সেই কোয়ান্টিটিটা কতটুকু, আমার প্রতিষ্ঠানের যে পণ্যটাকে দিবে সেটা লিড টাইমটা কতটুকু, আমার ক্যাপাসিটি অফ সাপ্লায়ার্স, যারা সাপ্লাই দিবে তাদের ক্যাপাসিটিটা কতটুকু, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইউকিউটা আমার কত, কনসিডার প্রোডাকশন শিডিউলটা আমাকে দেখতে হবে, লোকালি পারচেস আমি সেটাকে লোকালি পারচেস করবো কিনা সেটাকে ভাবতে হবে, বা লোকালি পারচেস করলে আমার সেক্ষেত্রে আমার দামটা বেশি পড়বে কিনা সেটি চিন্তা করতে হবে। এরপরে দেখো টু এনশিওর দ্য ফ্লো অফ ম্যাটেরিয়াল, আসলে পরবর্তী প্রবাহটাও যেন আবার তার সঙ্গে সঙ্গে ম্যাচিং করে সেটিও চিন্তা করতে হবে। এবং সবশেষে দেখো ডিস্ট্রিবিউশনের কথা ভাবতে হবে, অর্থাৎ যে বন্টন প্রণালী সে বা বিতরণ সেটির কথা চিন্তা করতে হবে। এরপরে আমরা যদি একটুখানি খেয়াল করি, শুরু আমরা দেখব এবারের যে আলোচনা সেটি হচ্ছে পারচেস পলিসি। তাহলে এখানে পারচেস পলিসি অর্থাৎ মেক অর বাই ডিসিশন, এখানে 3 ধরনের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে মেক অর বাই ডিসিশন, উৎপাদন বা ক্রয় সিদ্ধান্ত। আসলে এখানে মানে মেক অর বাই ডিসিশন, তৈরি করবে নাকি কিনবে, উৎপাদন করবে নাকি কিনবে, এটা একটা সিদ্ধান্ত, নাম্বার 1 সিদ্ধান্ত। এখানে আসলে যারা সাপ্লায়ার থাকবে তাদের যে মালামাল, তার মালামালের মান এবং প্রতিষ্ঠান অভ্যন্তরে যে উৎপাদিত মালামালের মাল, এই দুটোর কম্পেয়ার করা হবে। এরপরে ক্রয়ের যে ব্যয় এবং উৎপাদনের যে ব্যয়, এই দুটোর কম্পেয়ার করা হবে। এবং উৎপাদন এবং ক্রয় উভয় ক্ষেত্রেই যে লিড টাইম, সেই লিড টাইমের কথা চিন্তা করা হবে। আবার উৎপাদনের সময় যে তোমার হচ্ছে যে বিশেষ কোনো পারদর্শিতা প্রয়োজন কিনা সেটিও বিবেচনা করা হবে। উৎপাদন কার্যে অধিক কোনো ঝামেলাপূর্ণ জিনিস কিনা, আবার উৎপাদন এবং ক্রয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব কিনা, এই সব কিছু মিলিয়ে কিন্তু চিন্তা করতে হবে যে আসলে এই মানে এটাকে কি মেক করবে নাকি এটা বাই করবে। তাহলে এটাও কিন্তু একটা ক্রয় নীতির অংশ।
নাম্বার 2 তে দেখো সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড পারচেজ। সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড বলা হচ্ছে পারচেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের যে ক্রয় সিদ্ধান্ত, সেই ক্রয় সিদ্ধান্তটা আসলে সেন্ট্রালাইজড হবে, আবার কিন্তু ডিসেন্ট্রালাইজড হতে পারে। এবং কেন্দ্রীভূত যে ক্রয়, সেটা কিন্তু আসলে প্রতিষ্ঠানের সকল বিভাগের জন্য প্রয়োজনীয় মালামাল কেন্দ্রীয়ভাবে ক্রয় করাকে বোঝাবে। আর যেটা বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে, সেই বিকেন্দ্রীকরণ হচ্ছে প্রতিটি বিভাগ কর্তৃক কিন্তু আলাদা আলাদাভাবে মালামাল ক্রয় করবে এবং পরবর্তীতে কিন্তু সেটি একীভূত করবে। এবং কেন্দ্রীভূত ক্রয়ের ক্ষেত্রে কিন্তু একসাথে অধিক মালামাল কিন্তু ক্রয় করা হয়, কিন্তু এই জন্য কিন্তু কি হয়, আমাদের যে উৎপাদনের একক প্রতি যে ব্যয়, সেটি কিন্তু কমে আসে। আর এটা বিষয়। তো আর পক্ষান্তরে যখন আলাদা আলাদাভাবে কেনা হবে, বিকেন্দ্রীকরণ করা হবে, তখন কিন্তু সেক্ষেত্রে একক প্রতি যে ব্যয়, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান কিন্তু উভয় পদ্ধতি ক্রয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান কেন্দ্রীভূত করে থাকে, কিছু কিছু প্রতিষ্ঠান আবার কিন্তু বিকেন্দ্রীভূত করে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে ক্রয় সিদ্ধান্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় যে ক্রয় রীতির কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে ক্রয় রীতি, ক্রয়টাকে যে ক্রয় করব, সেটা আসলে কিভাবে হবে। একটা হচ্ছে প্রতিষ্ঠান মালামাল ক্রয়ের বেলায় কিছু রীতি অনুসরণ করতে পারে। এসব রীতিনীতির ক্রয়ের পরিমাণ, সময় ইত্যাদিকে প্রভাবিত করবে। যেমন আমরা যদি বলি সেটাকে অ্যাডভান্স বাইং হবে কিনা, অগ্রিম ক্রয় করবো কিনা, সেটির মানে তোমার হচ্ছে যে ফরমায়েশ বা যেটা অর্ডার, সে অর্ডারের আসলে যেটা একবারে মিনিমাম কোয়ান্টিটি, সেই মিনিমাম কোয়ান্টিটি আসলে কতটুকু হবে, কিংবা লোকালি যে বাইং, সেই লোকালি বাইংটা কতটুকু হবে, বা এই যে যাবতীয় যে জিনিসগুলো রয়েছে ক্রয় নীতির মধ্যে, সেই ক্রয় নীতির জিনিসগুলো এখানে আলোচনা বিষয়বস্তু ছিল, অর্থাৎ বাইং যে প্যাটার্ন, ধরনটা কত হবে সেটির জন্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের এতে, সেটা হচ্ছে পারচেসিং সাইকেল। তো এই পারচেসিং সাইকেল যেটা আমরা বলতেছি, সেটা হচ্ছে, আমরা একটু আগে কিন্তু এই কথাগুলো বলে এসেছি, আবারও কিন্তু এই জিনিসগুলো চলে এসেছে। অর্থাৎ আমরা যে কিনবো এই বিষয়টি, অর্থাৎ নাম্বার 1 দেখো যে কি কি থাকতে পারে আমাদের যে পারচেস করবো যখন, তখন এটির যে একটা চক্রাকারে আবর্তিত হবে কোন কোন কাজগুলো, সেই জিনিসগুলো। নাম্বার 1, রিসিভ দ্য রিকুইজিশন। দেখো তাহলে এখানে কি ঘটলো, ফার্স্ট টাইম কিন্তু রিকুইজিশনটা রিসিভ করা হচ্ছে। এরপর সিলেক্টিং এ সাপ্লায়ার, তখন কিন্তু সরবরাহকারীদের বাছাই করা হচ্ছে, বিভিন্ন গুণাবলীর ভিত্তিতে কিন্তু সরবরাহকারীদেরকে বাছাই করা হয়। নাম্বার 3, প্লেস দ্য অর্ডার, আসলে এই যে অর্ডারটা নেব, সেই অর্ডারটার আসলে জায়গাটা কোনটা হবে। নাম্বার 4, মনিটরিং অর্ডার, এটাকে দেখতে হবে। নাম্বার 5 বলছে যে রিসিভ মেটেরিয়াল, এবং তারপরে আমরা কি করব, এই মেটেরিয়ালটাকে কিন্তু রিসিভ করব। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আমরা মালামাল গ্রহণ করলাম। সবশেষে যে ধাপটা ছিল আমাদের সেটি হচ্ছে আমাদের কিন্তু মালামাল গ্রহণ করা। তো এবারে দেখো আমরা যদি আরেকটি টপিকসের দিকে খেয়াল করি, তাহলে দেখব যে ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট বা রিকোয়ারমেন্ট প্ল্যানিং। হ্যাঁ, যে আমরা যদি বলি যে ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা ডিআরপি এরকম, কিংবা এখানে বিবেচনাধীন তোমার হচ্ছে যে এখানে আরো কিছু জিনিস এখানে আলোচনা করা যেতে পারতো, যে বন্টনের তোমার হচ্ছে যে তোমরা একটু দেখে নিবে ডিস্ট্রিবিউশন তোমার কনসিডারেশন, এরকম তোমরা ইচ্ছে করলে দেখতে পারো। আমি যেটা তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে তোমার হলো ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং, অর্থাৎ আমরা যেটাকে সাধারণত বলে থাকি ডিআরপি। এখানে দেখো ডিআরপি বিষয়টা কেমন, আমি একটু ইংরেজিতে পড়ি, তোমাদের দেখাচ্ছে। Distribution requirement planning is a more sophisticated approach that considers multiple distribution stages and the characteristics of each stage. আসলে আমরা যখন প্রেডিকশন করি কোনো একটা চাহিদা পূরণে, কোনো একটা পণ্য কি পরিমাণ বা কোন অবস্থানে সেটির প্রয়োজন হবে, তার যখন নির্ধারণ করে পণ্যসমূহ যখন অধিক দক্ষতার সাথে ডেলিভারি করা হবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে প্রেডিকশন করা হবে একটা চাহিদা, দ্যাট মিন ডিমান্ড ফরকাস্ট করার পরে কি পরিমাণ এবং কোথায় বা কোন লোকেশনে সেটি তোমার হচ্ছে যে প্রয়োজন বা নেওয়ার দরকার, এটা নির্ধারণ করে পণ্যসমূহ অধিক দক্ষতার সাথে ডেলিভারি করার যে মানে পদ্ধতিগত প্রক্রিয়া, এটাকে কিন্তু আমরা বলবো এটি হলো পরিকল্পনা। এই আমাদের যে বন্টন প্রয়োজন পরিকল্পনা, এটি হলো বন্টন প্রয়োজন পরিকল্পনা। আর আমাদের এই আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ স্টেজ।
এবারে দেখো আর একটি জিনিস, সেটা হচ্ছে যে ইকোনমিক ডাটা ইন্টারসেন্স। ইকোনমিক ডাটা ইন্টারসেন্স Economic data intersense is computer-to-computer intersense of strictly formatted messages that represent documents other than monetary instrument. এই যে তোমরা বুঝতে পারতেছো যে আসলে এটা হচ্ছে কম্পিউটারের সাথে কম্পিউটারে একটা ব্যবসায়ী ডকুমেন্টের বিনিময়ের প্রক্রিয়া, এটা বলা হচ্ছে ইলেকট্রনিক ডাটা ইন্টারসেন্স বা ইডিআই। EDI implies a sequence of messages between two parties, either of whom may serve as originator or recipient. The formatted data representing the document may be transmitted from originator to recipient. এখানে অরিজিনেটর থেকে রেসিপিয়েন্টে যেতে পারে, যে কোনো ধরনের বলছে যে ভায়া টেলিকমিউনিকেশন অর ফিজিক্যালি ট্রান্সপোর্টেড অন ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া। যদি সেটা কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সম্পন্ন করা হয় তাহলে সেটিকে আমরা বলতেছি সেটা হলো ইলেকট্রনিক ডাটা ইন্টারসেন্স। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরা সবাই নিরাপদে থাকবে এই কামনা করে আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই নিরাপদে থেকো।